ওয়েলকাম ফ্রেন্ডস। চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2022 সালের প্রথম দিকে এসএসসি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং সেখানে এর পাশাপাশি 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নও কিন্তু আসতে চলেছে। তোমরা সান্তালি মিডিয়াম এক্সামের ক্ষেত্রেও কিন্তু সেটা দেখেছো ভালো করেই। অর্থাৎ পরিষ্কার আভাস কিন্তু আমরা পাচ্ছি যে এবার কিন্তু কিছু নিয়মে অর্থাৎ প্রশ্নের ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু রদবদল হতে চলেছে। বিগত দিনের ভিডিওগুলোতে আমি আমার চ্যানেলে বেশ অনেকগুলোই এইরকম ইতিহাস বিষয়ের ওপর 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যারা এখনও দেখোনি, আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিও। যদি সম্ভব হয় নোট করে নিও, সব থেকে ভালো হয়। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি শুরু করে যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো সত্যবিলোপ নীতির উদ্দেশ্য কী ছিল। দেখে নেওয়া যাক উত্তর। ঘোর সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির উদ্দেশ্য ছিল ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের দ্রুত বিস্তার করা। তাছাড়া তিনি মনে করতেন ভারতীয় শাসন ব্যবস্থা অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লব জাত পণ্য দেশীয় রাজ্যগুলিতে কম বিক্রি হবার কারণ ও ওই সকল রাজ্যের দুর্নীতিগ্রস্ত শাসন। অধিকন্তু তিনি মনে করতেন দেশীয় রাজ্যগুলির সঙ্গে মিত্রতা রক্ষার প্রয়োজন শেষ, সুতরাং ওই সকল রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হওয়া প্রয়োজন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য দিয়ে রেখেছি, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। ডালহৌসিকে সত্যবিলোপ নীতির উদ্ভাবক বলা যায় না, কারণ 1834 খ্রিস্টাব্দে কোম্পানির ডাইরেক্টর সভা দত্তকপুত্র গ্রহণের অধিকার নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেন। এই তথ্যগুলো কিন্তু তোমরা উত্তরের মধ্যে দেবে না, এটা কিন্তু এক্সট্রা কিছু তথ্য, যাতে তোমাদের ভবিষ্যতে অন্য রকমের প্রশ্ন আসলে সহায়তা করে, তার জন্য কিন্তু এগুলো দিয়ে রাখা। দ্বিতীয় প্রশ্ন আজকের, ভারত সভা কবে কারা প্রতিষ্ঠা করে। দেখে নেওয়া যাক উত্তর। 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক বিশাল জনসমাবেশে কলকাতার অ্যালবার্ট হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এর প্রাণপুরুষ। তথ্য দেখে নাও। দেশে শক্তিশালী জনমত গঠন করা, রাজনৈতিক চেতনার বিকাশ ঘটানো, ভারতের বিভিন্ন জাতি ও মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা, হিন্দু মুসলিম ঐক্যবোধ গঠন করা প্রভৃতি ছিল এই প্রতিষ্ঠানের আদর্শ উদ্দেশ্য। উদ্দেশ্য জানতে চাইতে পারে, তখন তোমরা এটা লিখে দিতে পারো। চলে আসা যাক পরের প্রশ্ন। আজকের পরের প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের ভাঙন কবে কোথায় হয়, বা কংগ্রেসের ভাঙন কাকে বলে, বা কংগ্রেসের ভাঙন কীভাবে হয়। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। দেখে নেওয়া যাক উত্তর। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে মতাদর্শ ও কর্মপদ্ধতি নিয়ে নরমপন্থী ও চরমপন্থী এই দুটি গোষ্ঠীর সৃষ্টি হয় এবং উভয় গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য বাড়তে থাকে। শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশী ও বয়কটের প্রশ্নে উভয় গোষ্ঠীর মধ্যে বিরোধ প্রকট হয়ে ওঠে এবং 1906 সালে কংগ্রেসের কলিকাতা অধিবেশনে এই বিরোধ প্রকাশ্যে চলে আসে। অতঃপর 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতির পদকে কেন্দ্র করে দুই পন্থীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং দুই গোষ্ঠীর মধ্যে বিচ্ছেদ ঘটে। এই ছিল কংগ্রেসের ভাঙন কবে কোথায় হয়। এই ঘটনা সুরাট ভাঙন নামেও পরিচিত। এভাবে চরমপন্থী নরমপন্থী বিচ্ছেদ ঘটে। তাহলে তোমরা বুঝতে পেরেছো 3টে প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে। কাকে বলে বললে এই পর্যন্ত লিখলেই হবে, যেটা প্রথম থার্ড ব্র্যাকেট অংশটুকু দেওয়া আছে। আর যদি বলে কিভাবে হয়, তাহলে কিন্তু পুরোটাই লিখতে হবে তোমাদের। চলে আসা যাক তথ্যতে। সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, আর নরমপন্থীরা লালা লাজপত রায়কে চেয়েছিলেন এই পদে। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2জন শ্রমিক নেতার নাম লেখো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল গেম। অনেকেই তোমরা যেহেতু দেখেছো যে 2জন শ্রমিক নেতার নাম, হয়তো 2জন শ্রমিক নেতার নাম উত্তরে লিখলেই হয়ে যাবে, কিন্তু তা নয়। তাতে কিন্তু তোমরা 2-2 পাবে না, কখনোই দেবে না সেটা। তো দেখে না যাক কীভাবে এই ধরনের প্রশ্ন থাকলে তার উত্তর কীভাবে লিখতে হয়। কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধিতে শঙ্কিত ইংরেজ সরকার কমিউনিস্টদের দমন করার জন্য কেন্দ্রীয় আইনসভায় গণনিরাপত্তা বিল ও শিল্প বিরোধ বিল পাশ করে।
1929 খ্রিস্টাব্দে 20শে মার্চ 33 জন নেতাকে গ্রেপ্তার করে মিরাটে নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে যে মামলা শুরু করে, এই ঘটনা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুজাফফর আহমেদ, এস মিরাজকর, PC যোশী, SA ডাঙ্গে প্রভৃতি। দেখে নেওয়া যাক তথ্য। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের মধ্যে 6 জন ব্রিটিশ কমিউনিস্ট ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ব্র্যাডলি। তাদের নাম নিম্নে আমি লিখে দিয়েছি, এখানে দেখে নিতে পারো তোমরা। আবারও বলছি তোমাদের সুবিধার্থে, ব্র্যাকেটের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো কিন্তু তোমরা কখনোই উত্তরের মধ্যে লিখবে না, এটা একটু বেশি জানার জন্য আমরা দিয়ে রেখেছি। পরের প্রশ্ন, গদর পার্টি কে কোথায় প্রতিষ্ঠা করে? উত্তর, গদর কথার অর্থ বিদ্রোহ বা বিপ্লব লিখতে পারো। এই নামটি পছন্দ করেছিলেন লালা হরদয়াল, তবে এই দলের প্রতিষ্ঠাতা লালা হরদয়াল না মোহন সিং ভাকনা সে সম্পর্কে মতপার্থক্য আছে। 1930 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর দল প্রতিষ্ঠিত হয়। তথ্য দেখে নাও। 1913 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এই দলের মুখপাত্র সাপ্তাহিক পত্রিকা গদর প্রথম প্রকাশিত হয়। ইংরেজি, হিন্দি, উর্দু ও গুজরাটিতে প্রকাশিত হতো এবং তা গোপনে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে দেওয়া হতো। হিন্দু, মুসলিম, শিখ ঐক্য ও ভারতের স্বাধীনতা অর্জন ছিল এর লক্ষ্য, মানে এই পার্টির লক্ষ্য। মেক্সিকো, জাপান, ফিলিপাইন, মালয়, সিঙ্গাপুর, থাইল্যান্ড প্রভৃতি স্থানে এর ঘাঁটি ছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে এই দল ভারতে সামরিক সেনাবাহিনীর সাহায্যে সামরিক বিদ্রোহ ঘটাতে সচেষ্ট হয়। পরের প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? খুবই কমন প্রশ্ন এবং সেই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বটে। দেখে নেওয়া যাক উত্তর। স্কুল শিক্ষক সূর্য সেন বিপ্লবী মহলে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তিনি ভারতীয় প্রজাতন্ত্র বাহিনী নামে একটি বিপ্লবী সংস্থা গঠন করে 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। তার সহকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লোকনাথ বল, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, নির্মল সেন প্রভৃতি। বিপ্লবীরা 1932 সাল পর্যন্ত চট্টগ্রামে ব্রিটিশ শাসন বিপর্যস্ত করে রাখে। পরে এই বিপ্লবী নায়ক ধরা পড়লে বিচারে ফাঁসি হয় 1934 খ্রিস্টাব্দে। চট্টগ্রামের ঘটনা সমগ্র জাতির প্রাণে শিহরণ আনে এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। এখানে তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। মাস্টারদা নারীদের ও গুপ্ত সমিতির মধ্যে টেনে আনেন। তার উল্লেখযোগ্য সৃষ্টি প্রীতিলতা ওয়াদ্দেদার। পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন যিনি, এবং কল্পনা দত্ত। তার কিন্তু সুযোগ্য উত্তরসূরি বলতে পারো, সুযোগ্য শিষ্যও বলতে পারো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন নাইট উপাধি ত্যাগ করেন? 1919 খ্রিস্টাব্দে ভারতবাসী জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে জারি করা কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে প্রায় 10,000 নিরস্ত্র মানুষ জমায়েত হন। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল নিরস্ত্র শান্ত জনতাকে বিনা প্ররোচনায় মেশিনগানের গুলি বর্ষণ করে প্রায় সহস্রাধিক জনতাকে হত্যা করা হয়। এই পৈশাচিক ও বর্বরোচিত ঘটনার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভের সঙ্গে জাতীয় অবমাননার প্রতিবাদে ব্রিটিশ শাসক কর্তৃক প্রদত্ত নাইট উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ত্যাগ করেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর টু দ্য পয়েন্টে লিখলে তবেই কিন্তু তোমরা 2 পেতে পারো। দেখানো যাক পরের প্রশ্ন, বাংলার বস্ত্রশিল্পের ধ্বংসের কারণ কি? উত্তর, দেশীয় বস্ত্রশিল্পের ধ্বংসের নানাবিধ কারণ ছিল। 1. ইংরেজ বণিকদের একচেটিয়া ভাবে কাঁচা তুলোর ব্যবহার। 2. ইংল্যান্ডের শিল্প বিপ্লব ভারতীয় বস্ত্রশিল্পের উপর বড় আঘাত হানে। ইংল্যান্ডজাত সস্তা দামের বস্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় বস্ত্রের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। 3. অবাধ বাণিজ্য নীতির ফলে ভারত ইংল্যান্ডে উৎপাদিত পণ্যের খোলা বাজার ও ব্রিটেনের কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত হয়। 4. ভারতীয় অভিজাত শ্রেণীর ভাগ্য বিপর্যয়
ভাগ্য বিপর্যয় এর কারণ তারা ছিল দেশীয় সূক্ষ্ম ও মিহি বস্ত্রের বড় খরিদ্দার। 5. বৈষম্যমূলক শাসননীতি, বৈষম্যমূলক শুল্ক নীতি ইত্যাদি দেশীয় বস্ত্রশিল্পের ধ্বংস অনিবার্য করে তোলে। পরের প্রশ্ন, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নেওয়া যাক উত্তর। লর্ড বেন্টিংয়ের শাসনকালে অর্থাৎ 1828 থেকে 1835 সময় খ্রিস্টাব্দ সময়ের মধ্যে শিক্ষার জন্য বরাদ্দ অর্থ প্রাচ্য শিক্ষার জন্য না পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করা হবে, এই নিয়ে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয় এবং কমিটির সদস্যগণ দুদলে ভাগ হয়ে যায়। উইলসন, কোলব্রুক, প্রিন্সেপ প্রমুখ যারা প্রাচ্য শিক্ষার জন্য মত দেন তারা প্রাচ্যবাদী, অপরদিকে মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, কোলফিল্ড প্রমুখ যারা পাশ্চাত্য শিক্ষার পক্ষে রায় দেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। চলে আসা যাক পরবর্তী প্রশ্নতে, সাম্প্রদায়িক বাটোয়ারা কেন প্রবর্তন করা হয়? উত্তর, ভারতবর্ষের জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এর মাধ্যমে মুসলিম, শিখ, ভারতীয় খ্রিস্টান প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়কে এবং বর্ণহিন্দু ও অনুন্নত হিন্দু প্রত্যেক সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করা হয়। ইংরেজদের ভোগ কর এবং শাসন কর নীতির একটি স্পষ্ট পদক্ষেপ ছিল এটি। দেখে নেওয়া যাক তথ্য। পৃথক নির্বাচক মণ্ডলী মানে প্রত্যেক সম্প্রদায় তাদের প্রতিনিধিকে নির্বাচনের জন্য শুধুমাত্র তারা ছাড়া অন্য কেউ ভোট দিতে পারবে না। পরের প্রশ্ন, 1818 সালের যুদ্ধে মারাঠাদের পরাজয়ের গুরুত্ব লেখো। দেখে নেওয়া যাক উত্তর। 1817 থেকে 1818 খ্রিস্টাব্দ তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে মারাঠা শক্তি পরাজিত হলে ভারতে ইংরেজ শক্তিকে দুর্বার করে তোলে। পেশোয়া পদের বিলোপ ঘটে। পদচ্যুত ও নির্বাসিত বাজিরাও এর মারাঠা সাম্রাজ্যের প্রায় সবটায় ব্রিটিশ শক্তি গ্রাস করে। মুদ্রা থেকে মুঘল সম্রাটের নাম এবং সম্রাটের দাস লেখা মুদ্রার পরিবর্তে নতুন মুদ্রা চালু করা হয়। 1818 খ্রিস্টাব্দের পর থেকে রাজ্য দখল নীতির ক্ষেত্রে যুদ্ধ জয়ের পরিবর্তে ঘোষণাপত্র জারির মাধ্যমে কোম্পানি রাজ্য দখল শুরু করে। তাই পার্সিফাল স্পিয়ার 1818 সালকে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে জলবিভাজিকা বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, মেইন ক্যাম্প কে রচনা করেন, তার দলের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার মেই ক্যাম্প MEINCAMP মেই ক্যাম্প বা আমার সংগ্রাম গ্রন্থের লেখক। 782 পৃষ্ঠার এই বিখ্যাত পুস্তকখানি হিটলার কারাকক্ষের নির্জনতায় বসে রচনা করেন। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রন্থটি নাৎসি দলের বাইবেল বলে পরিচিত। ডেক্সলার প্রতিষ্ঠিত জার্মান ওয়ার্কার্স পার্টিতে হিটলার যোগদান করেন এবং তিনি এই দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়ে দলের নতুন নামকরণ করেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি দল বা নাজি পার্টি। পরের প্রশ্ন, টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়? দেখে নেওয়া যাক উত্তর। 1807 খ্রিস্টাব্দে জুন মাসে রাশিয়া ফ্রান্সের নিকট ফ্রিডল্যান্ডের যুদ্ধে পরাজিত হয়ে ওই সালের 1807 খ্রিস্টাব্দে ওই সালেরই অর্থাৎ 1807 খ্রিস্টাব্দেরই জুলাই মাসে টিলসিটের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ও ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে স্থাপিত এই সন্ধি নেপোলিয়ন বোনাপার্টের সামরিক সাফল্যের চূড়ান্ত পর্ব বলে বিবেচিত হয়। পরের প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1805 খ্রিস্টাব্দের 18ই জুন, এটা মনে রাখবে, 18ই জুন। 1805 খ্রিস্টাব্দে 18ই জুন ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়। নেপোলিয়ন ইংরেজ নৌসেনাপতি অ্যাডমিরাল নেলসনের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌবাহিনীর প্রাধান্য যেমন সুপ্রতিষ্ঠিত হয় তেমনি প্রমাণিত হয় যে সুদক্ষ নৌবাহিনী ছাড়া ইংল্যান্ডকে পরাজিত করা নেপোলিয়নের পক্ষে সম্ভব নয়। আর কেনই বা সম্ভব হবে? কারণ তখন তো নেপোলিয়ন ছিলেন ইংল্যান্ডের রানী। ইংল্যান্ডে
বিশ্বের মধ্যে সমুদ্রে ইংল্যান্ডের থেকে শক্তিশালী দেশ সেই সময় পৃথিবীতে ছিল না। পরের প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কোন সালে কোন তারিখে হয়? দেখে নেওয়া যাক উত্তর। 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে। পূর্ব অত্যাচার ও স্বৈরশাসনের প্রতীক বাস্তিল দুর্গে নিরীহ মানুষদের বিনা বিচারে আটক করে রাখা হতো। বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের শুভ সূচনা হয়। ফরাসিগণ আজও 14 জুলাইকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে আজকে যে কটা প্রশ্ন আলোচনা করা হলো বা প্রতিদিন যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয় প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ধন্যবাদ।